আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষা 2024-এর বাংলার চূড়ান্ত সাজেশন নিয়ে। বাংলার চূড়ান্ত সাজেশন এখানে যে টপিকগুলো কিংবা যেই টপিকগুলো আমি খুব ভালোভাবে বলে দেবো, সেগুলো যদি কোনো ভর্তি পরীক্ষার্থী অল্প সময়ের ভিতরে শেষ করতে পারে তার জন্য খুব ভালো কাজে আসবে ভর্তি পরীক্ষায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে ভিডিও শেষের দিকে আমি 4টা টপিক বলে দেবো, সেখান থেকে অবশ্যই 2টা প্রশ্ন আসে কিংবা প্রত্যেকবার সেখান থেকে কমন পড়ে। তাই ভর্তি পরীক্ষার্থীদের উচিত হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আমি যদি শুরু করি একদম শুরু থেকে, যদি বাংলা প্রথম পত্রে চলে যায়, এইচএসসি বাংলা প্রথম পত্র যেটা ছিল, এখান থেকে গদ্য পদ্য ও সহপাঠ থেকে, এই গদ্য পদ্য সহপাঠ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন বা শব্দার্থ এই সম্পর্কিত প্রশ্নগুলো পড়ে নেওয়া। হ্যাঁ, বিশেষ করে পদ্য এবং গদ্যের শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়ে নিলে ওইখান থেকে হুবহু কমন আসতে পারে। এক্ষেত্রে হয়তো অনেকে বলবে যে অনেকগুলো শব্দার্থ, কিন্তু কিছু করার নাই, যেহেতু এটা ভর্তি পরীক্ষা আর এটা সম্পূর্ণ একটা গেম। এই গেমে যার যার পরিশ্রম যত বেশি থাকবে সে তত বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে ছন্দ ও উৎস, বিশেষ করে কবিতার ক্ষেত্রে বিভিন্ন ছন্দ ও উৎস, এই কবিতাটি কোন ছন্দে রচিত, কিংবা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত প্রশ্ন আসতে পারে ছন্দ এবং উৎসের ক্ষেত্রে। তারপরে আমি আসি লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে পড়তে হবে যে হচ্ছে কোন কবির মা কবি ছিলেন, এরকম প্রশ্ন, এরকম ধাঁচের প্রশ্নগুলো আসে লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে। তাই লেখক পরিচিতির লেখকের পিতৃভূমি বা জন্মস্থান এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। তার মানে বাংলা প্রথম পত্র থেকে আমি 3টা টপিক বললাম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন বা শব্দার্থ। এখান থেকে শব্দার্থকে আমি বেশি মার্ক করে দিলাম, কারণ শব্দার্থ বেশি ইম্পর্টেন্ট। তারপর ছন্দ ও উৎস, ছন্দ উৎস, এই কবিতার ছন্দ এবং কবিতার উৎসগুলো পড়ে নিতে হবে। তারপর হচ্ছে লেখক পরিচিতি, যেখান থেকে লেখকের নাম, জন্মস্থান, বিশেষকৃতি, হ্যাঁ, এইগুলো সম্পর্কিত পড়ে নিতে হবে। এই লেখক পরিচিতি থেকে এই বাংলা প্রথম পত্র থেকে এই 3টা টপিক খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমি বাংলা ব্যাকরণে, বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রের আমি শুরুতে যে কথাটা বলে নিচ্ছি সেটা হচ্ছে, এখান থেকে যে টপিকগুলো আমি বলবো সবগুলো টপিক্সের পড়ার জন্য সবচেয়ে ভালো সোর্স বা ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। সেই বইটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। যদি কোনো ভর্তি পরীক্ষার্থী খুব ভালোভাবে ওই নবম দশম শ্রেণীর বই থেকে এই টপিকগুলো পড়ে নেয়, তার জন্য বলা যায় যে মোটামুটি অনেকগুলো প্রশ্ন হুবহু কমন আসতে পারে। বিশেষ করে বাংলা ব্যাকরণের ওই বইটা থেকে হুবহু, মানে কোনো রকম পরিবর্তন ছাড়াই ওইরকম প্রশ্ন করে, এবং সব প্রশ্ন মোটামুটি ওইখান থেকে আসে এরকম মনে হয়। অন্য গাইড বই থেকে এই বাংলা নবম দশম শ্রেণীর বাংলার যে বইটা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভর্তি পরীক্ষার্থীর জন্য। তারপরে আমি আসি 2 নম্বরে, হচ্ছে এক কথায় প্রকাশ ও বাগধারা। এক কথায় প্রকাশ ও বাগধারার ক্ষেত্রে যদি কোনো সময় দেখা যায় যে এক কথা থেকে প্রশ্ন করছে, তাহলে বাগধারা থেকে করবে না, আর বাগধারা থেকে প্রশ্ন করলে এক কথা থেকে প্রশ্ন করে না। তার মানে এই বছর বলা যাচ্ছে না কোনটা আসবে। তাই এক কথায় প্রকাশ ও বাগধারা দুটো টপিক্সই খুব ভালোভাবে পড়ে নিতে হবে একজন ভর্তি পরীক্ষার্থীকে। তারপরে আমি আসি সমার্থক শব্দ। সমার্থক শব্দ বিশেষ করে প্রত্যেক বছর কিন্তু সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকেই থাকে। যদি কেউ প্রশ্ন খুব ভালোভাবে অ্যানালাইসিস করে, তাহলে হচ্ছে প্যাটার্নে খেয়াল করতে পারবে যে হচ্ছে সমার্থক শব্দ থেকে প্রশ্ন থাকেই। এই সমার্থক শব্দের জন্য হচ্ছে বিশেষ কিছু ইম্পর্টেন্ট, যেমন চন্দ্রের সমার্থক শব্দ, সূর্যের সমার্থক শব্দ, নদীর সমার্থক শব্দ, পাহাড়ের সমার্থক শব্দ, আগুনের সমার্থক শব্দ, পানির সমার্থক শব্দ। এই সমার্থক শব্দগুলো মানে বিশেষ করে হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আছে, এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে সমার্থক শব্দের জন্য। তারপরে আমি আসি দেশীয় বিদেশি শব্দ। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশীয় বিদেশি শব্দ পড়া এবং বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, এই টপিকটা খুব ভালোভাবে পড়ে নেওয়া। কারণ হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের ভিতরে থাকতেছে আমার গঠন অনুসারে শব্দ কত প্রকার, উৎস অনুসারে কত প্রকার, এবং এই গঠন এবং উৎসের ভিতর থেকে ওই যৌগিক, রুড়ি, যুগ্র, এই 3 রকমের শব্দগুলো আছে, যে রাজপুত কোন ধরনের শব্দ, তারপর হচ্ছে চিকামারা কোন ধরনের শব্দ। এই 3টা টপিক্সের যদি কেউ বাংলা দ্বিতীয় পত্র বইটা থাকে, তাহলে হয়তো খেয়াল করতে পারবে যে হচ্ছে নবম দশম শ্রেণীর বইটাতে যৌগিক, রুড়ি এবং যুগ্র, এই 3টা টপিক খুব ভালোভাবে, 3টা শব্দ খুব ভালোভাবে পড়ে নিতে হবে। কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন হুবহু চলে আসতে পারে, চিকামারা, রাজপুত, জলদি কোন সম্পর্কিত শব্দ বা কী শব্দ, এরকম প্রশ্নগুলো করে। আর সবচেয়ে বড় মানে প্যারার বিষয় হচ্ছে এটাই যে ওইখান থেকে প্রশ্ন করলে মনে হয় যে জলদি হয়তো এটা যুগ্র শব্দ, হ্যাঁ, হয়তো এটা যৌগিক শব্দ কিংবা এটা রুড়ি শব্দ, এরকম। এই কারণে দেশি বিদেশি শব্দ এবং এই বাংলা ভাষার শব্দভাণ্ডার, গঠন এবং উৎস, দুইটাই খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর দেশি এবং বিদেশি শব্দের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি কেউ দেশি বিদেশি শব্দ পড়ে, তাহলে হচ্ছে ফরাসি শব্দ কোনগুলো, আরবি শব্দ কোনগুলো, পর্তুগিজ শব্দ কোনগুলো, প্রশ্ন তো এরকম করে আসে। যদি কেউ দেখে থাকে যে হচ্ছে নিচের কোনটি পর্তুগিজ শব্দ, এরকম প্রশ্ন আসে। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে ফরাসি এবং ফার্সি, এই দুটো শব্দের ভিতরে কিন্তু পার্থক্য আছে। ফরাসি শব্দ এবং ফার্সি শব্দ, এগুলোর ভিতরে একটা পার্থক্য আছে। তাই এই কারণে দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে ফরাসি এবং ফার্সিটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে।
তারপরে আমি আসি বানান বা বাক্যশুদ্ধি। বানান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু বাক্যশুদ্ধি থেকে একটা প্রশ্ন আসে। এই বাক্যশুদ্ধি অনেকটা অপপ্রয়োগের মতো। বাক্যশুদ্ধি বলতে যদি বলা হয় যে গরু আকাশে উড়ে, এখানে বাক্যটি কোন বলে কিংবা কোন কারণ হচ্ছে ভুল, এরকম বাক্যশুদ্ধি থাকতে পারে। এরপরে আমি 6 নম্বরে আসি ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে অনেক যারা হচ্ছে ইংরেজির জন্য ট্রান্সলেশনগুলো পড়ছে তাদের জন্য এখানে খুব ভালো কাজে আসবে ট্রান্সলেশনগুলো। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসতে পারে, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, কিংবা রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, তারপর হইতে পারে এরকম যে হচ্ছে সে সকাল থেকে পড়তেছে। মানে বিশেষ করে ইংলিশে যেটা আমরা সিন্স এবং ফরের ব্যবহারটা পড়ছি ভালোভাবে, এই বাংলাতে এই শব্দগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এই ট্রান্সলেশনের জন্য সবচেয়ে ভালো মাধ্যম বা ভালো সোর্স হচ্ছে ওই কোনো একটা গাইড বই থেকে ইংলিশের, বিশেষ করে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের যে টপিকগুলো ছিল ওই ট্রান্সলেশনগুলো পড়ে নেওয়া, তাহলে একজন ভর্তি পরীক্ষার্থী বাংলার জন্য সেখানে পড়া হয়ে যেতেছে, প্লাস ইংলিশের জন্য পড়া হয়ে যেতেছে। তারপরে আমি আসি বিপরীত শব্দ। বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসতে পারে একটা। এরপরে সন্ধি ও ধ্বনি পরিবর্তন। সন্ধি থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। ধ্বনি পরিবর্তন থেকে খুব কম থাকে, আমি তেমন একটা পাই নাই, তবে ধ্বনি থেকে প্রশ্ন থাকে। তাই সন্ধিটাকে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বা খুব মনোযোগ সহকারে সন্ধিটাকে পড়তে হবে। আমি এখান থেকে বললাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক কথা প্রকাশ এবং বাগধারা, সমার্থক শব্দ, দেশি বিদেশি শব্দ, ট্রান্সলেশন, অর্থাৎ সন্ধি ও ধ্বনি পরিবর্তন। এখান থেকে সন্ধিটা খুব গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে যদি আমি যাই ধ্বনি ও বর্ণ। বর্ণ এখান থেকে বর্ণটা খুব ইম্পর্ট্যান্ট। বর্ণ সম্পর্কিত প্রশ্ন থাকেই থাকে, নিচের কোনটি অর্ধমাত্রা বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ কতটি, বাংলা ব্যাকরণের বর্ণমালা কতটি, এই সম্পর্কিত প্রশ্নগুলো থাকে। তাই এই বর্ণটাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এই বর্ণ খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমি আসি প্রয়োগ এবং অপপ্রয়োগ, যেটা আমি ইতিপূর্বে বলছি যে একটা বাক্যের কোনো একটা শব্দের অপপ্রয়োগ দেখাই দিবে, হ্যাঁ, সেখানে তোমাকে ধরতে হবে এটা যে এই বাক্যে এই শব্দটা কি অপপ্রয়োগ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিংবা এখানে কোনো অপপ্রয়োগ আছে কিনা, দেওয়ার পর বলবে যে কোন বাক্যটি অপপ্রয়োগ হয়েছে, কোন বাক্যটিতে অপপ্রয়োগ হয়েছে। এরকম প্রশ্ন আসতে পারে প্রয়োগ এবং অপপ্রয়োগে। এরপরে যদি আমি বাক্য সম্পর্কিত সরল, জটিল এবং যৌগিক, এই তিনটা বাক্য সম্পর্কিত প্রশ্নগুলো আসতে পারে। সরল, জটিল এবং যৌগিক, এই তিনটা সম্পর্কিত বাক্য আসতে পারে। এরপর হচ্ছে পরিভাষা বলতে ওই যে আমরা নবম দশম শ্রেণী বই যেগুলো দেখছি যে হাইড্রোজেন শব্দ অর্থ কী, হ্যাঁ, হাইড্রোজেন, পরে অথবা অক্সিজেন অথবা ফাইল, সেক্রেটারিয়েট, এই শব্দগুলো পরিভাষা কী, হ্যাঁ, ইংলিশ শব্দগুলো কী আর কি, এরকম প্রশ্ন থাকতে পারে। এরপরে আসি আমি বানান এবং বাক্যশুদ্ধি। এই বাক্যশুদ্ধি থেকে একটা প্রশ্ন আসতেই পারে। এই বাক্যশুদ্ধি খুব গুরুত্বপূর্ণ একজন ভর্তি পরীক্ষার্থীর জন্য। তাই বাক্যশুদ্ধিগুলো ওই সরল, জটিল, যৌগিক এই তিন বাক্যের ভিতরে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে আসি বিশেষ্য ও বিশেষণের ব্যবহার। বিশেষ্য এবং বিশেষণের ব্যবহারটাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। বিশেষ্য এবং বিশেষণের ব্যবহারটাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে যদি আমি আসি কারক ও বিভক্তি। কারক বিভক্তি থেকে প্রশ্ন আসতেই পারে। কারক একটা প্রশ্ন থাকে এবং বিভক্তি থেকে একটা প্রশ্ন থাকে। এরপর যদি আমি আসি বাক্য সংকোচন, হ্যাঁ, বাক্য সংকোচন একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে বাক্য সংকোচনের জন্য। এরপরে আমি আসি উপসর্গ এবং অনুসর্গ, খুব দুটো থাকে, তবে এই বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপসর্গটাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে সবার। বাংলা উপসর্গ কতটি, ইংরেজি উপসর্গ কতটি, হ্যাঁ, এই সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে যদি আমি আসি পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো অনেকটা হচ্ছে ওই যে একটু পূর্বে যেটা বলছিলাম যে হচ্ছে অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উদ্যান, এই সম্পর্কিত প্রশ্নগুলো। এরপর যদি আমি আসি প্রবাদ প্রবচন থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলতে পারে। এরপর হচ্ছে দ্বিরুক্তি শব্দ মানে হচ্ছে যে শব্দটা দুইবার উচ্চারণ হয়েছে, এখান থেকে দ্বিরুক্তি শব্দটা কোনো একটা বাজার প্রচলিত কোনো একটা ভালো বই থেকে পড়ে নিলে হবে। এরপর শুদ্ধিকরণ বলতে এখানে বাক্য শুদ্ধি হইতে পারে কিংবা বানান শুদ্ধি হইতে পারে। বিশেষ করে খেয়াল রাখতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার্থীর জন্য হচ্ছে বানান শুদ্ধিটা খুব ইম্পর্ট্যান্ট। এই শুদ্ধিকরণের জন্য বানান শুদ্ধি কিংবা শব্দ শুদ্ধিটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমি আসি, এখান থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম, বিখ্যাত লেখকদের গুরুত্বপূর্ণ উক্তি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে পত্রিকা, একটা প্রশ্ন আসতে পারে। লেখকের ছদ্মনাম ও উপাধি, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বাংলা ভাষা ও এর উৎপত্তির ইতিহাস, এই লেখকের ছদ্মনাম ও উপাধি, এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ হুবহু থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে বাংলা ভাষা ও এর উৎপত্তির ইতিহাস, এখান থেকে একটা প্রশ্ন হুবহু থাকবেই।
তার মানে কোনো ভর্তি পরীক্ষার্থী যদি এই আমার ভিডিওর এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে যায়, তার জন্য খুব সহজ হয়ে যাবে ভর্তি পরীক্ষা উত্তর করা, এবং সে যদি এখন যেটুকু সময় আছে এইটুকু সময়ের ভিতরে যদি চেষ্টা করে এই টপিকগুলো একবার রিভিশন দেওয়া কিংবা ভালোভাবে চোখ বোলানো, তার জন্য বলা যায় পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, আশা করা যায়। তো এই ছিল আমার আজকের সাজেশন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।